অবশ্যই এই খবরের আপডেট আপনাদেরকে দিতে থাকবো, তবে বাংলাদেশের দিকেও নজর রাখবো, কারণ বাংলাদেশে বিমান ঘাঁটিতে হামলার জের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সতর্ক বার্তা। বিশৃঙ্খলা বরদাস্ত করা যায় না, এত বছর ধরে দেশ সুন্দরভাবে চলছে, এখন নৈরাজ্য চলছে, সমাজ বিরোধীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এমনটাই বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশে বিমান ঘাঁটিতে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার ঘটনার জেরেই যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে তা বরদাস্ত করা হবে না। কি বলেছেন সেনাপ্রধান, শোনাবো আপনাদেরকে। আপনাদেরকে শোনাবো বাংলাদেশের সেনাপ্রধান ঠিক কি বলেছেন, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে বাংলাদেশে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এমনটাই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। আপনারা জানেন যে বাংলাদেশের বিমান ঘাঁটিতে যে হামলার ঘটনা ঘটেছিল এবং সেই হামলার পরেই বাংলাদেশের সেনাপ্রধান তিনি যেমনটা জানিয়েছেন যে দেশে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হচ্ছে, যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিশৃঙ্খলা বরদাস্ত করা যায় না, এত বছর ধরে দেশ সুন্দরভাবে চলছে, এখন নৈরাজ্য চলছে, সমাজ বিরোধীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই অবস্থা চলতে পারে না, পরস্পরের বিরুদ্ধে মারামারি, কাটাকাটি, কাদা ছোড়াছুড়ির জন্যই এই অবস্থা। বাংলাদেশের 3 বাহিনীর শীর্ষ কর্তাদের উপস্থিতিতেই সেনাপ্রধানের বক্তব্য। আপনাদেরকে শোনাবো বাংলাদেশের সেনাপ্রধান কি বলেছেন তিনি। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within. আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, বাংলাদেশে যে অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে বিগত বছর থেকে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এখনো উত্তপ্ত রয়েছে বাংলাদেশ, তারই মাঝে বাংলাদেশের সেনাপ্রধান তার এই ধরনের সতর্কবার্তা, কি বলবেন? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের পরিস্থিতি যে একটা নতুন মোড়ের সামনে এসে দাঁড়িয়েছে সেটা খুবই ইঙ্গিতবাহী। সেই রকমই বক্তব্য আজকে রেখেছেন বাংলাদেশের সেনাপ্রধান। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 3টে অংশের শীর্ষ কর্তারাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সেখানেই তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশৃঙ্খলা থামান, পরে কিন্তু বলবেন না আমি সতর্ক করে দেইনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিশৃঙ্খলা না থামলে সেনাবাহিনী যে বাড়তি ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, সেই ইঙ্গিত স্পষ্ট। দ্বিতীয়ত তিনি বলেছেন নির্বাচন করতে হবে এবং চলতি বছরের মধ্যেই নির্বাচন করতে হবে। তিনি বলেছেন যে 18 মাস সময়ের মধ্যে নির্বাচন করতে হবে বলে আমি ধরেছিলাম, তার মধ্যে 7 মাস তো চলেই গেছে। সুতরাং চলতি বছরের মধ্যে নির্বাচন, সবাইকে নিয়ে নির্বাচন, এই সবাইকে নিয়ে কথাটার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। এর অর্থ হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেনা সেটা মানবে না, এইরকমই ইঙ্গিত দিলেন। তৃতীয় কথা হচ্ছে, তিনি বলেছেন যে এতকাল তো দেশ সুন্দরভাবেই চলছিল, গত 7-8 মাস ধরে আমি একেবারে বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। তার এর অর্থ হচ্ছে আওয়ামী লীগের সময় দেশ সুন্দরভাবে চলছিল, এটাই সেনাকর্তা বুঝিয়ে দিলেন। অর্থাৎ আওয়ামী লীগ আমলে
সম্পর্কে যে প্রচার বর্তমান প্রশাসকরা করছেন, মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গীরা করছেন, তার সঙ্গে একেবারে ভিন্ন অবস্থানে, তার থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে সেনাকর্তা বলে দিলেন যে এতদিন তো সুন্দরভাবে চলছিল, বর্তমানে এই বিশৃঙ্খলা কেন। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সেনাকর্তা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আর এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদেরকে, যেখানে ডিআইজি সিআইডি কে কলকাতা হাইকোর্টের তরফ থেকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি সিআইডি কে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্যই কেন দেরি হয়েছে সেই বিষয়ে জানাতে বলা হয়েছে এবং ব্যাখ্যা চেয়ে ভার্চুয়াল হাজিরার নির্দেশ ডিআইজি সিআইডি কে। বুধবার সকাল 10:30টায় হাজিরা দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে ডিআইজি সিআইডি কে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে কেন দেরি হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে এবং ভার্চুয়াল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইজি সিআইডি কে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, কি কারণে ডিআইজি সিআইডি কে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? পাহাড়ের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছিল সিআইডি এবং সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো জিজ্ঞাসাবাদ পূর্ণ হয়নি। এই কারণের জন্য বিচারপতি সত্যজিৎ বসু ক্ষুব্ধ হয়ে জানিয়েছে যে আগামীকাল ভার্চুয়ালি ডিআইজি সিআইডি কে হাজির হয়ে আদালতকে জানাতে হবে কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিজ্ঞাসাবাদ করতে এত বিলম্ব হচ্ছে। যদিও মৌখিকভাবে বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশিকা জারি করেছেন, লিখিতভাবে কোনো নির্দেশিকা জারি হয়নি। ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেন বিলম্ব হয়েছে তারই ব্যাখ্যা দিতে বলা হয়েছে ডিআইজি সিআইডি কে। আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়ে তাকে জানাতে হবে এমনটি কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামীকাল অর্থাৎ বুধবার সকাল 10:30টার সময় ভার্চুয়ালি হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। 4:04 দিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জলঙ্গিতে বাংলার আবাস যোজনার নামে টাকা চাওয়ার অভিযোগের তীরে কাঁটাবাড়ি অঞ্চল গ্রাম পঞ্চায়েত সহায়ক মহসিন আলী। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ উপভোক্তাদের বিরুদ্ধে। বাংলার আবাস যোজনার নামে টাকা চাওয়ার অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের থেকে টাকা চাওয়ার অভিযোগে চাঞ্চল্য। কাঁটাবাড়ি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সহায়ক মহসিন আলীর বিরুদ্ধে অভিযোগ, এমনকি টাকা না দিলে পরের কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকির অভিযোগ। এমনই অভিযোগ উপভোক্তাদের। কারোর কাছে 8,000, কারোর কাছে আবার 10,000 টাকা চাওয়ার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েতের ওই সহায়কের বিরুদ্ধে। পঞ্চায়েত থেকে লোক এসছে, সে বলছে যে টাকা দিতে হবে, যে টাকা না দিলে ঘর দিব না আপনাদেরকে। আপনি 700-1400 টাকা দিতে হবে দুজনে, আর হচ্ছে 20,000 টাকা দিতে হবে। কেন ওরা কেন দিতে হবে? বলছে ঘরের জন্য, না হলে একখানা ঘরের টাকা ঢুকাবো আর একখানা টাকা কেটে দেবো। এই করে ধরুন গোটা পাড়াতে চাইছে পয়সা, কারণ এর জন্য প্রতিবাদ করেছে। হ্যাঁ, তার মধ্যে থেকে 8,000 টাকা চাইছে। আমরা কেন কিসের টাকা ওটা 8,000 টাকা কেন চাইছে? বুঝে এটা লাগবে টাকা, এটা আপনাকে দিতে, আপনার জমির দলিল না দিতেই হবে। টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন, অভিযোগ অস্বীকার কাঁটাবাড়ি অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সহায়ক মহসিন আলীর। তার দাবি নিয়মমাফিক কাজ না করায় পরের কিস্তির টাকা দেয়া হবে না। পুরোটাই চক্রান্ত বলে পাল্টা অভিযোগ মহসিন আলীর। অভিযোগটা হচ্ছে ওটাই ছিল রাগ, আমি বলেছি জয়েন্ট বাড়ি ছাড়বো না, তার জন্য সেই কথাটাকে ওরাই বিভিন্ন রকমের প্রলেপ লাগিয়ে একটা কেওয়াইসি হওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কারণটা একদম ভিত্তিহীন। আবাস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত। কোথাও স্বজন পোষণ, কোথাও সমীক্ষার ভুল। আদতে বঞ্চিত হচ্ছে প্রকৃত উপভোক্তারা, কোথাও আবার কাটমানির অভিযোগ। কোন পথে হবে সমাধান? যোগ্য যারা আবাস প্রকল্পে ঘর পাবেন তো তারা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঞ্চিত উপভোক্তাদের মধ্যে। জলঙ্গি থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি।
আলিপুরদুয়ারে চা শ্রমিকদের বেতন বিক্ষোভ। 3 মাস ধরে বেতন না মেলায় বিক্ষোভ। ডুয়ার্সেও মধু চা বাগানে বেতনের দাবিতে বিক্ষোভে চা শ্রমিকরা। দাবি অনুযায়ী বেতন না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের। বেতনের দাবিতে আন্দোলনে সামিল ধুমচিপাড়া ও হান্টাপাড়া চা বাগানের শ্রমিকরা। অভিযোগ, মাদারিহাট বীরপাড়া ব্লকের মেরিকো কোম্পানির অন্তর্গত ধুমচিপাড়া, হান্টাপাড়া, গ্যারগান্ডা চা বাগানে শ্রমিকদের বেতন মিলছে না দীর্ঘ 3 মাস ধরে। বাগানের ফ্যাক্টরি গেটের সামনে গেট মিটিং শ্রমিকদের। এখন দেখতেছি বাগান একদম অবস্থা খারাপ হয়েছে, বাগানে পেমেন্ট হচ্ছে না। মেরিকোতে 13টা বাগানের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, 2-4টা ছেড়ে সবই বাগানে ডিস্টার্ব হচ্ছে। আমরা বলবো এটাকে লেবার ডিপার্টমেন্টকে আমরা চিঠি করছি, এটাকে ইমিডিয়েটলি এটাকে ঠিক করা হোক। নাহলে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, বিষয়টি শ্রম দপ্তরে জানানো হয়েছে। আমরাও চেষ্টা করতেছি যে যতগুলো পেমেন্ট আছে, ডিউ আছে, ওইগুলা তাড়াতাড়ি মেটাক। শ্রমিকরা যে কাজ করতেছে ওদের অ্যাটলিস্ট ওয়েজেস, ফোর্টনাইট ওয়েজ হোক বা মান্থলি পেমেন্ট ওইটা হোক, আমরা খুবই চেষ্টা করতেছি। আমি বিভিন্ন দপ্তরে, শ্রম দপ্তর থেকে অনেক জায়গা ইনক্লুডিং মন্ত্রী সবাইকে আমরা করেসপন্ডেন্স লেটার দিয়ে করেসপন্ডেন্স করাচ্ছি। শীঘ্রই মানে এটা সমস্যাটা মিটবে। ডুয়ার্সের মধু চা বাগানেও 3 মাস বেতন পাচ্ছেন না শ্রমিকরা। 4 দিন ধরে কাজ বন্ধ বাগানে। বকেয়া না মেটালে বাগানে কাজে যোগদান করবেন না বলে হুঁশিয়ারি শ্রমিকদের। অভিযোগ, পিএফ এর টাকা কাটলেও তা জমা হচ্ছে না। বাধ্য হয়ে এবার কর্মবিরতিতে সামিল চা শ্রমিকরা। শুধু শ্রমিকই নয়, বেতন বকেয়া রয়েছে বাগানের সাবস্টাফ, অস্থায়ী শ্রমিকদেরও। মালিক বকেয়া মেটাতে না পারলে নতুন মালিকের দাবি জানাচ্ছেন তারা। এটা কিভাবে সংসার চলবে? এটা তো একটা চিন্তা ভাবনা করার উচিত না মালিকের। এটা এরকম করে মানে সংসার চলা যাবে? আমরা কি করি? আমরা তো কাজ করি, কাজ করার পরে টাকার জন্য তো কাজ করা হয়, নিজের বাড়ির সংসার চালানোর জন্য। কিন্তু এইখানে যদি এরকম মালিক যদি আমাদের অবস্থা এরকম করে দেয়, তাহলে ওয়ার্কার কিভাবে কাজ করবে? যে মালিক ইন্ডাস্ট্রি চালানোর পরে 3 মাস যদি বেতন না দেয়, সেই মালিককে কিন্তু এই আইসিপির মাধ্যমে সেই মালিককে সরায় অন্য মালিক আনার একটা মমতা ব্যানার্জি একটা আইন বের করেছে। আমাদের বিগত দিন আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট শ্রী বীরেন্দ্র ওরাওজি উনি এসেছিল, গেট মিটিং আমরা করেছি। গেট মিটিং করার সত্ত্বেও উনি বলেছে যে এসওপির অলরেডি ডিমান্ড করা হয়েছে এই মধু চা বাগানের জন্য। এখানে কেউ VM2 একটা ক্যাটাগরি আছে, ওরা 11টা ফোর্টনাইট ধরে পেমেন্ট পাচ্ছে না। ডেইলি রেটেড যারা ওয়ার্কার, ওরা ফার্স্ট ফোর্টনাইট থেকে পেমেন্ট পাচ্ছে না। সব স্টাফ 3 মাস ধরে বেতন পাচ্ছে না। আর যারা ভাউচার আছে, যারা BM2 ওদেরকে বলে, ওদের আছে 11টা পেমেন্ট ডিউ। স্টাফদের 3 মাসের জন্য বেতন নেই। এই সত্ত্বেও আমরা কিভাবে বাগানে কাজ করব? যখন পাতি আসছে তখন বলে কি ফট করে সব বাগান থেকে साल छुट्टी আমরা যেটা পাই সেই ছুটি পর্যন্ত দিল না এই মালিক। और बोलते से आप लोग काम में जाइए, काम में जाने से हम लोग आप लोग को पेमेंट देगा। हम लोग क्यों काम में जाएगा? हम लोग को जितना भी ड्यू पेमेंट है वो पूरा क्लियर करो, उसके बाद हम लोग काम नहीं जाएगा। চা শ্রমিকদের পাশে মুখ্যমন্ত্রী চা সুন্দরী প্রকল্পের ঘরও দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। কিন্তু চা শ্রমিকরা একাধিকবার বিভিন্ন চা বাগানে মালিক পক্ষের বিরুদ্ধে বেতন না পাওয়ার অভিযোগে সরব। শ্রম দপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান শ্রমিক নেতা। কিভাবে হবে সমস্যার সমাধান তার দিকেই তাকিয়ে চা শ্রমিকরা। কলকাতা টিভি। সরাসরি শুনবো মোহাম্মদ সেলিম কি বলছে। সিপিআইএম থাকবে। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এনজিও আর তাদের দালালরা মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর RSS কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে, আরে এটা কোন নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টির ধাক্কায় সব মুছে যাবে। এই লাল ঝান্ডা হচ্ছে শহীদের কলজের রক্ত দিয়ে করা। তেভাগায় লড়েছি, জমির লড়াই লড়া হয়েছে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, বেকারের বিরুদ্ধে লড়া হয়েছে, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, মহিলাদের দিয়ে সমান অধিকারের লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তা, আদিবাসী, তপশিলি, প্রান্তিক মানুষ, তাদের জীবনধারা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, আর তারপরে তাদের জীবন যুদ্ধ, সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে।
এইটা কোনো চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা, মানে কোনো লাল কাপড়ের টুকরো না। আজকের এই সমাবেশ, গত কয়েকদিন ধরে সম্মেলন, তার আগে আপনারা শুনলেন 3 মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া, দোকানে বাজারে হাটে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে, এখানকার মানুষের ভালোবাসা উজাড় করে সাহায্য দেওয়া, আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন, 550 বেশি প্রতিনিধি আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। 550 মধ্যে 100 বেশি মহিলা। কে ছিলেন সেখানে? আদিবাসী, তপশিলি, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ছিলেন, পাহাড় থেকে নেপালি। কেন এসেছিলেন? অনেকে জ্বালা হলো মিডিয়া, যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল, এখন লিখছে সিপিআইএম এর সভায় পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে। যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না, ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে। আর যখন 7 স্টার 5 স্টারে হয়, কর্পোরেটের টাকা নিয়ে হয়, কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয়, সাংবাদিকদেরকে, তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয়, তারপরে খানা পিনা করে, তারপরে মেনু দেখানো হয়, তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয়, আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয়। তখন সেখানে কলম পেশে ছবি দেখায় টেলিভিশন চ্যানেলে। সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াটে কলমচি লাগে না। মানুষের কথা বলি, মানুষের দাবি নিয়ে লড়াই করি, মানুষকে এক কাট্টা করি, মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি, আর তাই নিয়ে আমাদের লড়াই হয়। মমতা ব্যানার্জি আগে বলতেন, এরা সব এখনো বলে কেউ কেউ বাক্স নিয়ে চাঁদা তুলছে। আমরা কর্পোরেট টাকার ইলেকটোরাল বন্ড নিই না, বিজেপি হোক আর তৃণমূল হোক। এই যে আপনি বিদ্যুৎ বিল দেন, বিদ্যুতের ইলেকট্রিসিটি খরচা বাড়ছে, আর কর্পোরেট কোম্পানি সাপ্লায়ার্স তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে। ওষুধ দাম বেড়ে গেছে, ওষুধ কোম্পানিগুলো, এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে, তবে আপনি আপনার বাপ মায়ের জন্য, অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ কেনেন, বাড়তি টাকা দিতে হয়। যখন ওরা নিল ওষুধ কোম্পানি থেকে, সেখানে কোনো ট্যাক্স নেই। আর যখন আপনি ওষুধ কিনছেন, তখন আপনাকে 18% ট্যাক্স দিতে হচ্ছে। 9% মোদীকে, 9% মমতাকে। সীতারাম ইয়েচুরি মামলা করেছিল, একমাত্র সিপিআইএম শুধু টাকা নেয় না, আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তারপরেও ব্যাংকে বলা হলো মোদী সরকার নাম প্রকাশ করবে না। আমাদের সংস্কৃতিতে আছে, মেয়েরা ভাসুরের নাম বলে না, মুখে নেয় না। আর মোদী বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো, মমতা বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না। ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে, বিজেপির অফিসের সামনে আর চেক মুড়ি দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, ওইটার নাম বলা যাবে না। সুপ্রিম কোর্টে লড়ে কান মুলে আমরা সেই সব নামগুলো বার করানো হয়েছে। কেন করতে হয়? আমাদের ঘরের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, নতুন কোন কলকারখানা হচ্ছে না। আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন আমরা নগরের নাম দিলাম? কি চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? কি চেয়েছিল সিপিআইএম? কি চেয়েছিল বামফ্রন্ট? আমাদের এরাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা, তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের শক্তি, আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম।
তিল তিল করে রাজ্যকে আমরা গড়েছি। 34 বছর বামফ্রন্ট, যেখানে স্কুল ছিল না স্কুল হয়েছে। আর আজকে 14 বছরের তৃণমূল, যে স্কুলগুলো হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে। যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হয়েছে। আর এখন 14 বছরে সাইনবোর্ড লাগিয়ে যে ব্রিজগুলো থেকে, এই ব্রিজ খুব দুর্বল, এখানে ভারী গাড়ি ঢুকবে না, এখান থেকে ভারী গাড়ি যাবে না। উন্নয়নের জোয়ার হচ্ছে। বিজেপি বলছে বিকাশ, মোদি বলছে বিকাশ, আর মমতা বলছে উন্নয়ন। আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে একই ব্যবসা করছে। আজকে আজিকর কাণ্ড দেখিয়ে দিচ্ছে না? কলকাতা পুলিশ আর সিবিআই, বিজেপি আর তৃণমূল, মোদি আর মমতা, কোথায় তফাৎ? কি নিয়ে তফাৎ? একটা মেয়ে খুন হলো। 4টে 4 দিকেই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।